দেখি দেখি, ও মা কি সুন্দর লাগছে রাজকুমারী। আজ বোধহয় কুমার আপনাকে দেখে মূর্ছ যাবে। গেল যা, কি যে বলিস, মূর্ছ যাবে কেন লো, বরং পাগল না হয়ে যান তিনি। আচ্ছা, এমন রূপ দুনিয়া কোথাও পাবি? হ্যাঁ, তা যা বলেছিস। আজ যেমন শৃঙ্গার করেছেন রাজকুমারী, স্বয়ং চন্দ্রদেব মোহিত না হয়ে পড়েন। তোরা থামবি বলে তোদের জন্য আবার শুরু করলি? হ্যাঁ রে, তোদের জন্য কি আর নিশ্চিন্তে জনে? খালি বক 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 আর বক। এমন রূপ আপনার যে মেনকা অপসরাও ঠাঁই পাবে না আপনার পাশে। আর তা নিয়ে একটি কথাও বলা যাবে না। মরি মরি। থাক, অনেক হয়েছে, এবার তোরা তাড়াতাড়ি পা চালাতো দেখি। উনি যদি এসে আবার অপেক্ষা করে। ও, তাহলে বুঝি আপনার বড় কষ্ট হবে? না না সই, ওনার বুক ফেটে যাবে। তোরা দেখছি জ্বালালি। এই 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 তো কমলা দেখে এসে পড়েছে, ওনার তো এখানেই আছে। এ কি, আপনি? কেন আসতে পারি না বুঝি? দেখুন, ওই যে দূরে গাছটা দেখছেন, ওর আড়াল থেকে আমি আপনাকে লক্ষ্য করছিলাম। আর এখন সত্যি আপনার সামনে না এসে আমি পারলাম না। এর অর্থ কি? এর অর্থ এই যে আমি আপনার প্রতি বিশেষভাবে আসক্ত রাজকুমারী। আমাকে দয়া করে তিরস্কার করবেন না। কি বলছেন উনি? দেখুন, এসব কথা আপনার বলা অনুচিত। এতে রাজকুমারীর সম্মান। দুজন সম্মানীয় ব্যক্তির মাঝে কথা বলা তোমার কি উচিত হচ্ছে? সম্মান অসম্মানের শিক্ষা আমায় প্রদান করতে এসো না। আমি অবাক হয়ে যাচ্ছি, আপনার এত দূর স্পর্ধা হলো কি করে যে আপনি আমায় অনুসরণ করছেন? স্পর্ধা বলুন কি আস্পর্ধা, সে আমার জন্মগত। কিন্তু আপনার প্রতি এই অনুরাগ আমার কি মিথ্যা নয় রাজকুমারী? মন্ত্রীপুত্র বলকিনাথ, আপনি সীমা লঙ্ঘন করছেন। বিস্মৃত হবেন না, আমি এ রাজ্যের রাজকুমারী। এতে আপনার বিপদ অনিবার্য। বিপদের তোয়াক্কা কখনো বলকিনাথ করে না রাজকুমারী রঞ্জাবতী। আপনাকে আমি নিয়ে যেতে এসেছি, চলুন আমার সাথে। আপনার দুঃসাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি এক সামান্য মন্ত্রীপুত্র, আর আমি এ রাজ্যের রাজকন্যা। এ কি বলছেন রাজকুমারী? প্রণয়ে কি কখনো পুত্রের বিচার চলে? আর তাছাড়া দেখুন, আমার তো কোনো অসৎ উদ্দেশ্য নেই না। আমি আপনাকে। চুপ করো দুর্বিনীত। একজন বামদত্তা রাজকন্যার সাথে এমন কুরুচিপূর্ণ কথাবার্তার ফল কতটা ভয়ানক হতে পারে তুমি জানো? আমি তোমায় কি করতে পারি তোমার কোনো ধারণা নেই। না 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 রঞ্জাবতী, আপনি ভুল বুঝছেন। দেখুন, এই রাজকুমারের অপেক্ষা আমি আপনাকে অনেক বেশি সুখী রাখতে পারবো। এই আমার দৃঢ় অঙ্গীকার রইল। এত সাহস! ওই মুখে আমার নাম নিলে তোমার সর্বনাশ হবে। নীচ! আমি কিনা কাঞ্চননগরের মহারাজ অমর সিংহের কন্যা, আর তুমি এসেছো এই দুঃসাহস দেখাতে? সৈন্যগণ, বন্দি করো এই শয়তানকে। আজই তোমায় রাজদ্রোহের কারণে অভিযুক্ত করবো আমি। নিয়ে যাও একে। না 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 না, শোনো 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 শোনো, কি করছো? ছাড়ো আমাকে, ছাড়ো ছাড়ো। নিয়ে যাও ওকে রাজপ্রাসাদে। আজই আমি ওর শাস্তির নিদান দেব। না না, ছাড়ো ছাড়ো। ভুল করছো রঞ্জাবতী, এই কার্য সঠিক হলো না। ভুল করছো তোমরা। না না, ছাড়ো ছাড়ো ছাড়ো, এর ফল কিন্তু মারাত্মক হতে পারে রঞ্জাবতী। ছাড়ো ছাড়ো আমাকে, ছাড়ো ছাড়ো। গল্পগুজব অরিজিনালের এবারের বিশেষ নিবেদন অয়ন দাসের লেখা এক তন্ত্র নির্ভর ঐতিহাসিক গল্প রক্ত তামসী।
একটা মানুষ যেমন তার সুন্দর ইচ্ছাশক্তি দ্বারা সমাজ সংসারের মঙ্গল সাধন করতে পারে, ঠিক তেমনই কুৎসিত ভাবনা সমন্বিত ইচ্ছাশক্তি ধ্বংস ডেকে নিয়ে আসতে পারে প্রতিষ্ঠিত সমাজে। মনের গহীনের এই চিন্তা বড়ই দুর্গেয়। প্রতিহিংসা বা জোর করে পাওয়ার ইচ্ছা মানুষকে কত নিচে নামাতে পারে আর তার ফলে কতটা ক্ষতি সাধন হয়, এই গল্পে লেখক তার লেখনীর দ্বারা তা ফুটিয়ে তুলেছেন সুনিপুণভাবে। আজকের গল্প পাঠে অয়ন বিভিন্ন চরিত্রে রিমি, অদিতি, প্রতিমা, সৌন্দর্শী, অজয়, অনিমেষ, ঋতব্রত ও প্রদীপ ব্যানার্জি। সূত্রধর আমি, তমশ্রী। সৃজনশীল পরিচালনায় মানস, পোস্টার শুভদীপ, এডিট, সাউন্ড ডিজাইন ও সমগ্র পরিচালনায় সৌন্দর্শী। এই গল্পে বেশ কিছু তান্ত্রিক ক্রিয়াকলাপ বর্ণিত আছে। লেখক এগুলি ব্যবহার করেছেন রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির জন্য, কোনো অযৌক্তিক ভীতিকে প্রশ্রয় দেবার জন্য নয়। টিম গল্পগুজব এই ধরনের কোনো রীতি বা আচারকে সমর্থন করে না। ভারী সুন্দর হয়েছে সরোবরখানা। পশ্চিম দিকের ঘন অরণ্য আর পূবের রাজপ্রাসাদ, এই দুয়ের মধ্যে রয়েছে টলটলে জলে কানায় কানায় ভর্তি এই সরোবর। একটা সময় মজে গিয়ে সামান্য এক পুষ্করিণীর ন্যায় মুখ লুকোতো প্রাসাদ প্রাঙ্গণের ওপারে। রাজ অট্টালিকার জাঁকজমকের সাথে সেটা বড়ই বেমানান লাগত। শেষে মহারাজ অমর সিং একদিন উঠে পড়ে লাগলেন এটির সৌন্দর্যায়ন করতে। ভার পড়ল প্রবীণ মন্ত্রী প্রয়াগনাথের ওপর। প্রথমটা একটু ইতস্তত করলেও মন্ত্রী মহোদয় যখন বুঝতে পারলেন মহারাজ একটু বেশি নির্ভরশীল হয়ে পড়েছেন তাঁর ওপর, মাথা পেতে দায়িত্ব নিয়েছিলেন তিনি। হাজার হোক অমর সিংকে ছোট থেকে দেখে আসছেন তিনি, এক প্রকার অভিভাবকই বলা চলে তাঁকে। তাই সমস্যায় পড়লে বা সর্বশেষ পরামর্শ হিসেবে প্রয়াগনাথ এখনো কাঞ্চনগড়ের প্রধান ভরসা। প্রয়াগনাথ অবশ্য নিরাশ করেননি। কাজটা যে সফলভাবে প্রতিপন্ন করেছেন তিনি, বৃদ্ধ প্রয়াগনাথ নিজেও খুব ভালো করে জানেন। তিনি রাজমন্ত্রী, যে কোনো দায়িত্ব তাঁর উপর নিশ্চিন্তে দিয়ে দেওয়া যায় সেটা বিলক্ষণ জানেন মহারাজ। এর আগেও এমন বহু কাজ তিনি পোক্ত হস্তে সামলেছেন। এটা তো তুচ্ছ একটা ব্যাপার। আসলে বয়স বেড়েছে বলেই বোধ হয় আজকাল অল্পেতে অহেতুক চিন্তা করেন। সরোবরের চেহারা পাল্টে এখন রীতিমতো এক বিস্ময়কর চিত্রপটের অবতারণা করে। যেটা ছিল নিতান্তই এক মরে যাওয়া ডোবা, এখন তার অপার নীল জলরাশিতে প্রতিফলিত হয় অস্তগামী সূর্যের লালিমা। রাজপ্রাসাদের দ্বিতলে ঝুলন্ত বারান্দায় এসে দাঁড়ালে এক অসাধারণ দৃশ্য ফুটে ওঠে। স্বচ্ছ স্ফটিকের মতো জলরাশি, কত গভীর, কত বিরাট তার পরিধি। তার মধ্যে চলে মাছের খেলা। মাছরাঙা ছোঁ মেরে শিকার ধরা দেখে যার পর নাই খুশি হন মহারাজ আর তাঁর আদরের রাজকন্যা রঞ্জাবতী। ওদের চিত্ত হয় বিগলিত। একটা সময় সেই খুশির খবর পৌঁছয় বৃদ্ধ প্রয়াগনাথের কাছেও। তিনিও পুলকিত হয়ে ওঠেন। এই আনন্দ আর সন্তোষের চেয়ে বড় কোনো পুরস্কার যে আর হয় না। সরোবরের ধারে বসে বসে এসব ভাবছিলেন বৃদ্ধ প্রয়াগনাথ। হঠাৎ শুনতে পেলেন ঘোড়ার খুঁড়ের শব্দ। দুজন রাজ সৈনিক এগিয়ে আসছে না? হ্যাঁ, তাই তো। অবাক চোখে তাকালেন প্রয়াগনাথ। ঘোড়ার পিঠ থেকে নেমে এলো এক সৈনিক, বলল, কাঞ্চনগড়ের মহারাজের জয় হোক। মন্ত্রীমশাই, আমার প্রণাম গ্রহণ করুন। ঠিক আছে, কি সংবাদ নিয়ে এসেছ প্রহরী? মহারাজ আপনাকে তলব করেছেন। আমাকে? এমন সময়? আজ্ঞে হ্যাঁ মহোদয়। বৃদ্ধ মন্ত্রী ভাবলেন মহারাজ নিশ্চয়ই তাঁর ওপর বেশ খুশি হয়েছেন, তাই বোধহয় হাঁক পড়েছে। মৃদু হেসে তিনি বললেন, আমি ঠিক জানতুম যে মহারাজ আমাকে অবশ্যই স্মরণ করবেন। হ্যাঁ, তা প্রহরী, এখনই কি উপস্থিত হওয়ার আদেশ হয়েছে?
আগে হ্যাঁ মন্ত্রীমশাই, তেমনই তো আদেশ পেয়েছি। বেশ, চলো তবে। প্রয়াগনাথকে নিয়ে যখন দুজন সেপাই দ্রুত অশ্বচালনা করে পাহাড়ের কোল ঘেঁষে প্রাসাদ অভিমুখে ধাবিত হলো, কাঞ্চনগড়ের আকাশে সূর্য অনেকখানি হেলে পড়েছে পশ্চিমাভিমুখে। সরোবরের জলে শেষ অপরাহ্নের পরন্ত রোদ রক্ত তিলক এঁকে আসন্ন প্রদোষের আবাহন করছে। রাজপ্রাসাদে প্রবেশ করেই প্রয়াগনাথ বুঝলেন পরিস্থিতি বেশ থমথমে। মহারাজ অমর সিং একাগ্র চিত্তে বসে কিছু ভাবছেন। দু চোখে তাঁর সাংঘাতিক ভ্রুকুটি। ব্যাপার তো ভালো ঠেকছে না। মহারাজের জয় হোক। এ কি, সবাই এত থমথমে কেন? আর মহারাজ আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আচ্ছা, কোনো দুঃসংবাদ আছে নাকি? দুঃসংবাদ? আপনি সঠিক কথাই বলেছেন মন্ত্রীমশাই। চিন্তার তো কারণ রয়েছেই। আজ এই নিয়ে 5টি বাচ্চা হারিয়ে গেল। হ্যাঁ, সে কি? হ্যাঁ মন্ত্রীমশাই, আর আশ্চর্যভাবে সবাই ঠিক ওই জঙ্গলের দিক থেকে উধাও হয়ে যাচ্ছে। আর এতে দুশ্চিন্তার অন্ত থাকছে না আমার। সে কি, জল তাহলে এত দূর করিয়েছে? কিন্তু মহারাজ, তাহলে তো একটা তাৎক্ষণিক এক্ষুনি সিদ্ধান্ত নেওয়া দরকার। সেই উদ্দেশ্যেই আপনাকে ডাকা। ইতিপূর্বে বহু সংকটকালীন পরিস্থিতিতে আপনার সদ্বুদ্ধি কাজে লেগেছে। এবারেও কিছু একটা ভাবতেই হবে আপনাকে, এবং লক্ষ্য রাখতে হবে যেন প্রজাগণ অযথা আতঙ্কিত না হয়ে পড়ে। যথাজ্ঞা মহারাজ, আমি যথাসাধ্য চেষ্টা করব। বৃদ্ধ প্রয়াগনাথ এবার গম্ভীর হয়ে ভাবতে লাগলেন। সমস্যা সত্যি গুরুতর, একটা উপায় না করলেই নয়। এমতাবস্থায় প্রত্যেকে যখন এই আপৎকালীন পরিস্থিতিতে কি উপায়ে সমাধান বেরোবে সেই নিয়ে আলোচনায় মশগুল, ঠিক তখনই এক তরুণ রাজপুত্র, যে এতক্ষণ রাজসভার এক স্থানে বসে এই গুরুগম্ভীর কথাবার্তা শুনছিল, বলে উঠল, মহারাজ, আমায় যদি আজ্ঞা দেন আমি নিজে একবার ওই জঙ্গলটি তল্লাশি করে দেখতে পারি। আমার দৃঢ় বিশ্বাস ওই জঙ্গলের মধ্যেই লুকিয়ে রয়েছে সব রহস্যের সমাধান। প্রয়াগনাথ এই তরুণের দিকে একবার তাকালেন। শাল্যকুমার, পড়শি রাজ্য নিবাতপুরের মহারাজ মাধব সিং এর পুত্র এই শাল্যকুমার। কয়েকদিন আগেই লঞ্জাবতীর সাথে এই তরুণ রাজকুমারের বাগদান সম্পন্ন হয়েছে। তারপর বহুদিন যাবৎ এই গৃহেই বসবাস করে আসছে শাল্যকুমার। তার উৎসাহ দেখে রাজামশাই বললেন, কিন্তু তুমি যা বলছো তা যে কতটা কঠিন কাজ তা তুমি জানো। সাপত সংকুল ওই অরণ্যে ওখানে খানা তল্লাশি করা কিন্তু। মহারাজের কথা শেষ হয় না, শাল্যকুমার বলে ওঠে, আমায় একবার সুযোগ দিন মহারাজ। না না, তুমি একা গিয়ে বিপদে পড়তে পারো কুমার। এতটা ঝুঁকি নেওয়া তোমার উচিত হবে না। কিন্তু কিন্তু মহারাজ, রহস্য তো ওই জঙ্গলেই রয়েছে। এভাবে বসে আলোচনা করার চেয়ে একবার গিয়ে দেখলে হতো না? পরে যদি অনেকটা দেরি হয়ে যায়। প্রয়াগনাথ দেখলেন ছেলেটার কথায় যথেষ্ট যুক্তি রয়েছে। তিনি বললেন, হ্যাঁ, আপনার কথায় যুক্তি আছে কুমার। মহারাজ, কুমার শাল্য ঠিক বলেছেন। ওখানে আমাদের সেপাই পাঠাতেই হবে মহারাজ, এবং তা রাত্রে, যাতে কেউ জানতে না পারে। কারণ প্রজারা যদি জানতে পারে ভীষণ ভয় পাবে। আপনি অত উদ্বিগ্ন হবেন না মহারাজ, আপনি অত উদ্বিগ্ন হবেন না। আর তাছাড়া কুমার শাল্য তো একা যাচ্ছেন না, আমাদের সৈন্যরা তার সাথে যাচ্ছে। সর্বোপরি আমি যাচ্ছি সঙ্গে। ঠিক আছে, আপনারা যদি এই সিদ্ধান্তই নিয়ে থাকেন তাহলে আর আমি অমত করব না। শাল্যকুমার কৃতজ্ঞ চিত্তে বৃদ্ধ মন্ত্রীর দিকে একবার তাকালো, যেন এতদিনে কিছু একটা করতে সে মুখিয়েছিল। আজ সেই সুযোগটা এসেছে। এবার সে প্রমাণ করে দিতে পারবে যে সে এই রাজপরিবারের সুযোগ্য জামাতা। মহারাজ প্রথমে একটু দোটানায় ছিলেন ঠিকই, কিন্তু শাল্যকুমার যে নাছোড়বান্দা, তার একটাই মিনতি যে সে যেন এই অদৃশ্য শত্রু দমন কার্যে সবার পুরো ভাগে থাকে। এদিকে রাজা মশাইয়ের মন সায় দেয় না কিছুতেই। হাজার হোক তার একমাত্র কন্যার হবু স্বামী সে। কিন্তু শেষমেশ শাল্যকুমারের কথাই রইল। মন্ত্রী মশাইয়ের অভয়ে মহারাজ অমর সিং সায় দিয়েই দিলেন।
ঠিক হলো পরদিন সন্ধ্যাকালেই রাজকুমার শাল্য তার সেনাবাহিনী নিয়ে এই নৈশ অভিযানে ব্রতী হবে। রাজপ্রাসাদ থেকে নিজ গৃহে ফেরবার পরেই প্রয়াগনাথ বুঝলেন পুত্র বল্কিনাথ এখনো বাইরে। এই পুত্রটিকে নিয়ে প্রয়াগনাথের দুশ্চিন্তার শেষ নেই। সে যেন কিছুতেই কোনো নিয়ম কানুন মানতে চায় না। মাঝে মাঝে এমন দিন কয়েকের জন্য কোথায় যে উধাও হয়ে যায় কে জানে। কোথায় থাকে, কি করে, তিনি পিতা হয়েও বুঝতে পারেন না। ছেলেটা জন্মলগ্ন থেকেই মাতৃহারা, তাই ছোট থেকেই যেন বড্ড জেদি, একগুঁয়ে। একবার যেটা ভেবে নেয় সেটা সে করেই ছাড়ে। একবার তো রাজদ্রোহের কবলে পড়তে পড়তেও বেঁচে গিয়েছিল। কিন্তু তারপরেও বল্কিনাথের কোনো পরিবর্তন হয়নি। তাই বৃদ্ধ পিতা একরকম হাল ছেড়েই দিয়েছেন। পুত্রের খবর রাখা তার পক্ষে এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কিন্তু পিতার এই চিন্তার এক ফোঁটাও কি পুত্র বল্কিনাথের মধ্যে প্রতিফলিত হয়? বোধ হয় না। নইলে দুশ্চিন্তাগ্রস্ত পিতাকে ছেড়ে শিমুল পাহাড়ের গায়ে জঙ্গলের এই গোপন ডেরায় এমন ঘোরতর সাধনায় মগ্ন হতে সে পারত না। বেদে বুড়ির কাছে তন্ত্রবিদ্যায় বিশেষ পারদর্শী না হওয়া পর্যন্ত তার শান্তি নেই। কাঞ্চনগড়ের রাজকন্যার কাছে সেদিন যে অপমানিত হয়েছিল সে, তারপর থেকেই তাকে হস্তগত করতে উঠে পড়ে লেগেছে সে। সোজা উপায়ে যখন হবে না, তাই এই বাঁকা উপায়টি বেছে নিয়েছে। আর নেবে নাই বা কেন? কি দোষ ছিল তার? বংশকৌলিনে খাটো, নাকি এক মামুলি মন্ত্রীর ছেলে বলে অবজ্ঞা? কোনটা? বল্কিনাথের অবশ্য মনে হয় ওসব কিচ্ছু না। রাজকুমারীর গুমরি হলো প্রধান কারণ তাকে তাচ্ছিল্য করবার। অমন অপ্সরাতুল্য রূপ দেখে একদিন আচম্বিতে প্রেম নিবেদন করতে বসেছিল সে। রাজকুমারী রঞ্জাবতী তখন সখীদের সাথে শিব মন্দিরে পূজা দিতে এসেছিল। কোনো এক ফাঁকে কমলদিঘির পাড়ে দাঁড়িয়েছিল কয়েক মুহূর্ত। তখনই বল্কিনাথ সামনে এসে দাঁড়ায়। বল্কিনাথের হঠকারী কথায় একটু অসংলগ্নতা ছিলই, সেটা লক্ষ্য করে রাজকুমারী। সকলের সামনে এত বড় অপমান সেদিন কিছুতেই মানতে পারেনি বল্কিনাথ। রাগে, দুঃখে, হতাশায় পাগল হয়ে গিয়েছিল। হয়তো এটা রাজদ্রোহ হতে পারত, কিন্তু তেমন কোনো ক্ষতি তার হয়নি, কারণ তার পিতা প্রয়াগনাথ এ ব্যাপারে হস্তক্ষেপ করে সাময়িক সমস্যার সমাধান করেছিলেন। কিন্তু রাজাদেশে তাকে শহরের বাইরে স্থান দেওয়া হয়েছিল। সে এক প্রকার নির্বাসনই বটে। তারপরেও লোকচক্ষুর আড়ালে পিতা প্রয়াগনাথ তাকে নিজ গৃহে সকলের অজান্তে মাঝে মাঝে ডেকে নিয়ে আসেন। হাজার হোক পিতা তো, কিছুদিন রেখে দিয়ে অন্তত পিতৃধর্ম পালনের যথাসাধ্য চেষ্টা করেন। শুধু বল্কিনাথ যেন মানতে পারে না, সর্বদাই প্রতিশোধ স্পৃহায় জ্বলতে থাকে। তাই এক মনে সাধনা করে চলেছে আজ বেশ কয়েক বছর। উদ্দেশ্য তন্ত্র বলে বলিয়ান হয়ে এই রাজ্য, রাজা, রাজকন্যার দ্বারা হওয়া যাবতীয় হেনস্থার বদলা নেওয়া। হ্যাঁ, বদলা, সেটাই তার জীবনের অন্যতম লক্ষ্য এখন। আর কোনো কিছুতেই তার কোনো ইচ্ছা নেই। বল্কিনাথ অসহ্যভাবে উঠে পড়ে। সত্যি তার মন অসম্ভব আনচান করছে। বারবার মনে হচ্ছে কবে তার এই শরীরের জ্বালা জুড়বে, কবে তার প্রতিশোধ স্পৃহা পূর্ণ হবে। এই সাধনা সফল হলে সে হবে যাবতীয় শক্তির অধীশ্বর। ভূত, প্রেত, ডাকিনী, শাকিনী সব হবে তার করায়ত্ত। কালা জাদুর একচ্ছত্র সম্রাট হবে সে। বনবে মহাযোগী বল্কিনাথ। তারপর হাকিনী আহ্বানে ডেকে নিয়ে আসবে সেই রাজকন্যাকে, বশীভূত করে রাখবে তার চরণতলে। প্রথমে রাজা, তারপর গোটা রাজ্য সব একে একে প্রথিত হবে তার কাছে। তখন রাজকন্যা কোন ছাড়? কুৎসিত লোভে চিকচিক করে ওঠে তার দু চোখ। সঙ্গে সঙ্গে চমক ভাঙে বেদে বুড়ির কথায়। ওইভাবে মন চঞ্চল করলে হবে গা? তোর নাকি সাধন হবে এইভাবে? না মা, আসলে হবেনি তোর দ্বারা বাপু হবেনি। বলি হ্যাঁ গা বাছা, কালকের তিথি মনে আছে তো?
কালই সেই বিশেষ তিথি। হ্যাঁ জানি মা, জানি। জানি না জানি, জানিস তো এমন বিচ্ছিরি মুখ করে বসে আছিস কেন রে হতভাগা? না মা, আসলে ও কিছু নয় মা। শোন বাপু, মনের জোরটাই কিন্তু আসল জোর। এমন চঞ্চল হলে চলবে নেকো। বলি সব জোগাড় হয়েছে? ইরে হতভাগা, চুপ করে বসে আছিস কেন? বলি সব জোগাড় হয়েছে? হ্যাঁ মা, আমার সব উপকরণ সংগ্রহ করা হয়ে গেছে, সব সংগ্রহ করা হয়ে গেছে। অস্থিরভাবে পায়চারি করতে করতে বলে উঠল বল্কিনাথ। এই বেদে বুড়িকে সে মা বলেই ডাকে। তার কাছেই পেয়েছে তন্ত্রের গূঢ় মন্ত্রখানি। আজ সাধনায় শেষ লগ্নে সমস্ত উপকরণ সে সংগ্রহ করেছে। শুধু বাকি একটাই জিনিস, একটা লাশ। পূর্ণবয়স্ক একটা মৃতদেহের ওপর করতে হবে সব সাধনা, তবেই পরিপূর্ণ হবে তার এতদিনের অক্লান্ত চেষ্টা। তাই সে খুঁজছে একটা লাশের খোঁজে, সে চারিদিক তন্ন তন্ন করে খুঁজছে। রাতের প্রহর কেটে যাচ্ছে দ্রুত, আরো গভীরতর অমানিসায় এই জঙ্গল ঢেকে যাচ্ছে। বেদে বুড়ির কথা অনুযায়ী আজই সাধনার শেষ চরণটি পূর্ণ করতে হবে। সাধনা একবার সফল হলেই এই পৃথিবীর সর্বোত্তম ক্ষমতাটি অর্জিত হবে। তারপর তার বদলা সম্পূর্ণ হবে। তারপর সে প্রয়োগ করবে একটি মোক্ষম বাণ, মারণ। মারণ ক্রিয়ায় রাজামশাই ও তার সাঙ্গপাঙ্গদের বিনাশ করবে প্রথমে। তারপর যে রাজকন্যা তাকে একদিন তিরস্কার করেছিল, যার জন্য তাকে শহর ছেড়ে এত দূর পালিয়ে আসতে হয়েছে, সেই তাকেই বশীভূত করে নিজের অভীষ্ট সিদ্ধি করবে সে। বল্কিনাথই হবে এই কাঞ্চনগড়ের পরবর্তী সম্রাট। রাজকুমারী রঞ্জাবতী হবে তার পাট রানী। আর যদি নিতান্তই বাদ সাধে বিধি, তবে রঞ্জাবতীকে নিজের পায়ের তলায় দাসী হিসেবে প্রক্ষেপ করবে। যে তার হতে পারেনি, সে আর কারও হতে পারে না, কখনো না। অট্টহাসিতে ফেটে পড়ল বল্কিনাথ। লক্ষ্য নিকটেই, কিন্তু এই সর্বশেষ ধাপটাই হলো সবচেয়ে কঠিন। সব সাধনায় এতটুকু ভুল ত্রুটি সাধকের মৃত্যু পরোয়ানা ডেকে আনতে পারে। বেদে বুড়ি তাকে অঘোর মার্গে এই সাধনার কথা বলেছে। লাশ কোনো স্ত্রীর হওয়া প্রয়োজন। কিন্তু এই পাণ্ডব বর্জিত এলাকায় হঠাৎ করে মৃতদেহের সন্ধান পাওয়া তো খুব মুশকিল। কোথায় পায় সে? শহরে ঢোকার কোনো উপায় নেই। একবার সে উপক্রম করলেই রাজপেয়াদার হাতে পড়ার বিলক্ষণ সম্ভাবনা রয়েছে। তাহলে উপায় কি? 7-5 চিন্তা করতে করতে হঠাৎ একটা ক্রূর চিন্তা খেলে গেল বল্কিনাথের মাথায়। মনে মনে সে ভাবল, এরপর হয়তো দুনিয়া তাকে বিশ্বাসঘাতক বলবে। সে বলুক, বল্কিনাথ থোড়াই ওসবের তোয়াক্কা করেছে কখনো। তাকে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতেই হবে, যেন তেন প্রকারেরও। আর তার জন্য যদি তাকে নৃশংসতার আশ্রয় নিতে হয়, তবে ক্ষতি কি? আর এই নৃশংসতাই তো অঘোর মার্গের প্রথম শিক্ষণ। আজ না হয় হোক তার মহরত। ধীর পায়ে বল্কিনাথ এগিয়ে গেল বেদে বুড়ির কাছে। চোখ বুঝেই বলে উঠল বেদে বুড়ি, এসেছিস? বল্কিনাথ প্রচন্ড সংযত কণ্ঠে বলল, আদেশ করুন মা। বুড়ি তখন ধ্যানমগ্ন হয়ে বসেছিল। এবার চোখ খুলল ধীরে ধীরে। বস বস, এখানে সবকিছু জোগাড় হয়েছে? পাঁঠার মাংস, মদ, ভুজি? হ্যাঁ মা। বেশ বেশ, আপনার কথা অনুযায়ী সবই জোগাড় করেছি আমি। বেশ বেশ। আর মরাটা এনেছিস? বাসি পচা আনিসনি তো আবার? বল্কিনাথ কোনো কথা বলে না, চুপচাপ বসে রইল। বেদে বুড়ি ধমকে ওঠে, কি রে আটকুড়ির বেটা, মরাটা এনেছিস?
বলকিনাথের চোখ দুটো চকচক করে উঠল। অশীতিপর বুড়ির বয়স তো কম হয়নি, মন্ত্র যা শেখার তা শিখেই নিয়েছে সে। এখন বুড়িকে রাস্তা থেকে সরাতে পারলে তারই লাভ, আর কেউ এ জগতে তার সমকক্ষ থাকবে না। তন্ত্র সাধনায় তার সমতুল্য এ পৃথিবীতে শুধু একজনই হবে, তা সে নিজেই। মনে মনে এতক্ষণ যা ফন্দি সে এঁটেছিল সেটা প্রতিপন্ন করতে মনস্থির করলো এক লহমায়। ক্ষিপ্র গতিতে এগিয়ে এসে সজোরে বুড়ির গলাটা চেপে ধরল বলকিনাথ। এক ফোঁটা চিৎকার করার সময়ও পেল না বুড়ি। দাঁতে দাঁত চেপে বলল বলকিনাথ, চুপ করে রয়েছিস কেন? আমি তোকেই পানা ভরে পড়ি, তোকেই মারা বানাবো। তোর ওপরে উঠেই আমি সাধনা সম্পূর্ণ করব। মর মর মর। বুড়ির দম আটকে আসে। দুই কষ পেয়ে তখন গ্যাজলা বেরিয়ে গেছে তার। কিন্তু বলকিনাথের বলিষ্ঠ দুই হাত থেকে রেহাই মিলল না বেদে বুড়ির। কয়েক মুহূর্তের ছটফটানি, তারপরই সব শেষ। শাল্যকুমার ও তার সেনাবাহিনী ততক্ষণে নৈশ অভিযানে বেরিয়ে পড়েছে। লক্ষ্য একটাই, এতদিন ধরে ঘটে আসা নানাবিধ অপহরণ ও অপরাধের বিনাশ সাধন, যা বেশ কিছুদিন ধরেই এই জঙ্গলের কোনো অজ্ঞাত আততায়ী দ্বারা বারবার হয়ে চলেছে। পথ বিপদ সংকুল, তাতে আবার সাপদের ভয়ও রয়েছে। কিন্তু শাল্যকুমার অবিচল ভঙ্গিতে এগিয়ে চলেছে। যেভাবেই হোক তাকে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতেই হবে। তার বাগদত্তাকে দেয়া প্রতিশ্রুতির অমর্যাদা কোনো মতেই সে করবে না। বৃদ্ধ প্রয়াগনাথ এই অভিযানে শাল্যকুমারের সাথে রয়েছেন। তার সন্দেহ আপন পুত্রের প্রতি। সে যে তন্ত্র সাধনার জন্য নরবলিও দিতে পারে, এমনটা অনেক দিন ধরেই সন্দেহ করছিলেন তিনি। একদিন এক বেদে বুড়ির সাথে জঙ্গলে দেখেও ছিলেন পুত্রকে। তাদের উপাচার দেখে বড়ই আশ্চর্য হয়েছিলেন। বিভিন্ন মরা পশু পাখির হাড়, মাংস, রক্ত, এ কি স্বাভাবিকতার লক্ষণ? না না না, এই কোনোটাই স্বাভাবিকতা হতে পারে না। তবে কি কোনো নিষিদ্ধ তন্ত্রের প্রতি ঝুঁকেছে সে? কে জানে। প্রশ্ন করেও সদুত্তর মেলেনি পুত্রের কাছ থেকে। প্রয়াগনাথ জানেন যে পথ সে অবলম্বন করেছে তা শুধু ভয়ঙ্কর নয়, ঘৃণ্যও বটে। তাই যতই তিনি পিতা হন, দেশের স্বার্থে, দশের কল্যাণে নিজের পুত্রকে যদি সাজাও দিতে হয়, তাও তিনি পিছুপা হবেন না। ওদিকে বলকিনাথের সব সাধনার সমস্ত উপকরণ প্রস্তুত। প্রথমে বুড়ির লাশটাকে ভালো করে সুগন্ধি জল দিয়ে স্নান করিয়ে ধূপ ও ধুনো দিয়ে শোধন করে যথাস্থানে এনে রাখল। রাতের শেষ প্রহর আসন্ন। এবার বলকিনাথ বসবে সব সাধনায়। একে একে সমস্ত উপাচার গুছিয়ে নিয়ে বসল সে। পরনে তার কৌপিন, সামনে জ্বলছে ধুনির আগুন, আর রয়েছে কোনো এক প্রাণীর রক্ত সমন্বিত একটি পাত্র। সেই থেকে একটু রক্ত কনিষ্ঠ আঙুলে নিয়ে তাই দিয়ে আঁকলো একটি ত্রিভুজ। তারপর আরও একটা, ঠিক উল্টো করে দুটো ত্রিভুজ পরস্পর চক্রাকারে পরিবৃত করলো, যা আসলে 6টি কোণকে ঘেরাটপ দেয়া হলো। দুটি ত্রিভুজ থেকে উৎপন্ন 6টি কোণেই রাখলো বিচিত্র সব উপকরণ। সাপের লেজ, ইঁদুরের পা, মোষের মাংস, কি নেই তাতে। তারপরেই মৃতদেহ থেকে এক খণ্ড মাংস দেহরম নিয়ে ধুনির আগুনে অর্পণ করলো। শুরু হলো এক ভয়ঙ্করতম সাধনা, সব সাধনা। বলকিনাথ এখন সবের ওপর উপবিষ্ট। তারপর তার দুই হাতের তর্জনী ও কনিষ্ঠ আঙুল নিজের নাভি দেশের কাছে পরস্পরের সাথে ছোঁয়ালো। মনে মনে কল্পনা করতে লাগলো এক বিশেষ অন্ত্রের রক্ত সূর্য চক্র। আর শুরু হলো গুরুগম্ভীর গলায় এক হাড় হিম করা পুজো পাঠ। প্রথমে মায়ের পুজো, তারপর চিবিয়ে চিবিয়ে কর্কশ কণ্ঠে উচ্চারিত হতে লাগলো এক একটি মন্ত্র।
ওং শ্রীং ক্লিং হুইং হুইং বজ্রবৈরচনীয় হুং হুং ফট স্বাহা। ওং শ্রীং হিং ক্লিং হুইং বজ্রবৈরচনীয় হুং হুং ফট স্বাহা। ওং শ্রীং ক্লিং হুইং হুইং বজ্রবৈরচনীয় হুং হুং ফট স্বাহা। ক্রং 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 ধম 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 থা। ওম ক্লিং 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 ক্রং 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 ধম 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 থা। ওম ফট ফট হুং হিং হাগনিং হুং ফট স্বাহা। ওম ছু 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 ছম 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 বশীকরণম সফলম সফলম সফলম। ওম বশীকরণম সফলম সফলম সফলম। ওম ঐং ভগবতি গম্ভীর বলম স্বাহা। ওম তামসা। এক অশরীর আবাহন মন্ত্রে রাতের বনভূমি শিহরিত হয়ে উঠতে লাগলো বারবার। সেই সাথে ধুনির আগুনে নিক্ষিপ্ত হতে লাগলো একের পর এক আহুতি। এ এক অনন্য সাধনা, সফল হলে মোক্ষ লাভ, নইলে নিশ্চিত মৃত্যু। সাধনার অন্তিম লগ্নে চূড়ান্ত মোক্ষের আশায় কাতর হয়ে সবের উদ্দেশ্যে পুষ্প অর্পণ করতে গেল সে। বুঝতেও পারল না কখন তার শিয়রে এসে উপস্থিত হয়েছে শাল্যকুমার ও তার সেনাবাহিনী। প্রয়াগনাথ নিজের পুত্রকে এই অবস্থায় দেখে চমকে উঠল। বুড়ির মৃতদেহ দেখে তার বুঝতে বাকি রইল না এখানে ঠিক কি হচ্ছে। সামনেই হাঁড়ি কাঠ, হয়তো বাচ্চাগুলোকে বলি দেওয়ার জন্য এখানেই আনা হয়েছিল। চাপ চাপ রক্ত, এক অস্বাভাবিক পরিস্থিতি। শাল্যকুমারের আর তর সইল না, কোমর থেকে অসি বের করে তছনছ করে দিতে লাগলো সমস্ত উপকরণ, পূজা সামগ্রী। ওং শ্রীং ক্লিং ঐং ঐং বজ্রবৈ। আর ঠিক তখনই চোখ খুলল বল্কিনাথ। কি চোখ! এ তো নরকের আগুন জ্বলছে। চিবিয়ে চিবিয়ে প্রশ্ন করল বল্কিনাথ। এই কে রে তুই পামর? এত বড় সাহস আমার পূজার উপকরণ তুই ভেঙে দিস? বন্ধ করো এসব পুজো পাঠ। একের পর এক বাচ্চা এই বিশাল জঙ্গলে উধাও হয়েছে, আর তুমি নির্ঘাত জানো সে ব্যাপারে। বলো বলো আমায় এখনই বলো। হিমশীতল কণ্ঠে কথাগুলো বলে গেল শাল্যকুমার। তখনও ভাঁটার মতো জ্বলছে বল্কিনাথের দুই চোখ। তার যেন বিশ্বাস হচ্ছে না এমন ঘোরতর জঙ্গলেও তাকে বাধার মুখে পড়তে হবে। শাল্যকুমার উদ্যত তলোয়ার দেখি আবারও বলল, বলতে তো তোমাকে হবেই, নইলে সাক্ষাৎ মৃত্যু। আর ওই হাঁড়িকাঠ প্রমাণ করছে তুমি নির্ঘাত নরবলি দিয়েছো, নির্ঘাত দিয়েছো। রাজকুমার তুমি জানো না তুমি কি করছো? ওই বাচ্চারা কেউ মরেনি। ওদের মায়ের কাছে আমি অর্ঘ্য দিয়েছি। হ্যাঁ, মায়ের কাছে অর্ঘ্য দিয়েছি আমি। মা ওদের রক্ত পান করে খুশি হয়েছেন, তৃপ্ত হয়েছেন মা। প্রয়াগনাথ চমকে উঠলেন। তার মনে সঠিক সন্দেহ হয়েছিল তাহলে বল্কিনাথই এসবের মূলে রয়েছে, যাকে তিনি রাজরোষ থেকে বাঁচিয়েছিলেন, যে তার আপন রক্ত, সেই কিনা সেই এত বড় ষড়যন্ত্রে সামিল। কিন্তু এই মৃতদেহটি কার? একেও কি তারই পুত্র হত্যা করেছে? না না না, এসব কি হচ্ছে? কেন হচ্ছে? কেন করছে এসব বল্কিনাথ? কিচ্ছু বুঝতে পারেন না তিনি। তবে উত্তর তিনি শীঘ্রই পেলেন। ওরে পাপিষ্ঠ! এই রাজ্য আর তোদের থাকবে না। সাধনা বলে আমিই হব অধীশ্বর। তাই বলছি সরে যা। বাধা দিলেই মায়ের কোপ নেমে আসবে এই রাজ্যের ওপরে। এই যে দেখছিস এ হচ্ছে বেদে বুড়ি। ইনি আমার গুরুমা ছিলেন।
হ্যাঁ, ইনি আমার গুরুমা। আজ আজ তার মৃতদেহের ওপরে আমি সাধনা করে আমার ওপরে হওয়া সমস্ত অপমানের বদলা নেব। আমি তান্ত্রিক সাধক বল্কিনাথ। আমার পুজোয় বিঘ্ন ঘটাতে আসিস না। চুপ কর, চুপ কর তুই। শেষবারের মতো বলছি, এসব বন্ধ করে চল আমার সাথে। তুই যা করেছিস তা অন্যায়, আর ঘোর অন্যায়। আর রঞ্জাবতী যেটা করলো সেটা অন্যায় নয়? আমাকে সেদিন তিরস্কার করলো, সেটা অন্যায় নয়? কি দোষ ছিল আমার? আমি সামান্য একটা মন্ত্রী পুত্র। এটাই আমার দোষ, এটাই আমার অপরাধ। কি বললি তুই শয়তান? রঞ্জাবতীর নাম মুখে আনিস তুই? এত বড় আস্পর্ধা তোর? শোনে রে মূর্খ, তোদের দিন ঘনিয়ে আসছে। আমার পিতার মতো, হ্যাঁ, আমার ওই পিতার মতো আমি কাপুরুষ নই। রঞ্জাবতী আমার, হ্যাঁ, রঞ্জাবতী আমার। আমি ওকে নিজের করেই ছাড়বো। ওকে আমি না পেরে আর কাউকে পেতে দেব না। আমার সাধনায় বিঘ্ন ঘটাতে আসিস না। বারংবার বলছি, আমার সাধনায় বিঘ্ন ঘটাতে আসিস না। আমি কাউকে রেহাই দেব না। শাল্যকুমার এই কালা সাধনার উপাসকের মুখে তার নিজের বাগদত্তার নাম শুনে থমকে গেল। এত বড় সাহস! তার সামনে তারই প্রেমিকার নাম নেয়? না, এর কোনো ক্ষমা নেই। এই পাপিষ্ঠ, খুনি, অপহরক, বিশ্বাসঘাতক, এর শাস্তি একটাই, মৃত্যু। দূর থেকে এসব শুনছিলেন প্রয়াগনাথ। বিপদ আসন্ন দেখে ছুটে এলেন। তারপর নিজের পুত্রের এই সাংঘাতিক কার্যকলাপ দেখে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন। জিজ্ঞাসা করলেন, এ কি ওনার সৃষ্টি করছিস? বল কি? এ কাজ করিস না। শোন, ক্ষমা চা। আমি বলছি তুই এখনই ক্ষমা চাইবি। কিসের ক্ষমা? তোমরা সবাই নিকৃষ্ট পিতা, সবাই নিকৃষ্ট। এমনকি তুমিও পিতা। আজ তোমাদের জন্যই আমি এখানে, এই নির্জন বন প্রান্তরে আমি সামান্য একটা তন্ত্র সাধক হয়ে জীবন নির্বাহ করছি। রাজা, রাজকন্যা, রাজ্য কিছুই আমার সাথে নেই। কিন্তু আমিও ছাড়ব না। আমিও ছাড়ব না। সবকিছু সাধনা বলে আমি করায়ত্ত করব। হাকিনীকে আমি আহ্বান করব। আমি। তার মধ্যে কোনো ভয় নেই, কোনো অনুতাপ নেই। শাল্যকুমারও খানিক থমকে গিয়েছিল প্রয়াগনাথকে দেখে। এই ঘৃণ্য লোকটি কিনা মন্ত্রী মশাইয়ের পুত্র। প্রয়াগনাথ চিনতে পারেন না তাঁর আপন পুত্রকে। এত জিঘাংসা জমেছিল তার মনে। না, বল্কিনাথ ক্ষমারও অযোগ্য। এবার তিনি রক্তচক্ষু হয়ে রুখে দাঁড়ালেন পুত্রের সামনে। বললেন, হ্যাঁ, কি বললি? তবে রে শয়তান, তোর এত সাহস! হ্যাঁ, তুই কি ভেবেছিস? তোর হাকিনী আহ্বানে তুই এই সবাইকে বশীভূত করবি? তুই করায়ত্ত করবি রাজ্য? শোন রে পামর, আমিও এক ন্যায়নিষ্ঠ ব্রাহ্মণ। আমার কাছে দেশ আগে, কর্তব্য আগে। এই হাকিনী ডাকিনী এদের ওপরেও আছেন আর এক মহাশক্তি। জানিস তিনি কে? তিনি মহানামরী ভৈরবী। তিনি হচ্ছেন পরব্রহ্ম। ভৈরবী? তিনি মহাকালের ধারক, তার উপাসক আমি। আর তুমি আমায় ভেবে দেখাচ্ছিস? শোন নরধম, তুই যতই আমার পুত্র হ, তোর পাপের ভাগীদার আমি অবশ্যই হতে পারি না। রঞ্জাবতী আমার, শুনেছ পিতা? তাকে কাউকে পেতে দেব না। সে শুধুই আমার। হ্যাঁ, আমার। আমায় তিরস্কার করলেও না, আমি তাকে নিজের করবই। কেউ আমাকে আটকাতে পারবে না, তুমিও না। দেখি তুমি কত বড় শক্তির সাধক। দেখি। শাল্যকুমার এতক্ষণ সবই শুনছিল। এতক্ষণ মন্ত্রীপুত্র বলে খানিক আড়ষ্ট হয়ে পড়লেও ওই কথাগুলো শুনে আর নিজেকে সামলাতে পারল। রাজধর্ম আগে, তারপর বাকি সমস্ত। তবে রে শয়তান, এত বড় আস্পর্ধা তোর! এই বলে সবেকে অসিচালনা করলো বদ্রীনাথের দিকে।
কিন্তু ধূর্ত বল্কিনাথ বোধহয় আগে থেকেই তৈরি হয়েছিল। মুহূর্তে সরে গেল নিজের পিতার দিকে। তারপরই পার্শ্ববর্তী এক সৈনিককে সপাটে ধাক্কা মেরে তরোয়াল হস্তগত করে আপন পিতাকেই পেছন থেকে চাপটে ধরে উশিখানা প্রয়াগনাথের কণ্ঠনালীর একদম কাছে ধরে শান্ত গলায় বলল, রাজকুমার, রাজকুমার, তুমি এখনো আমাকে চেনোনি? আমায় তুমি এখনো চেনোনি? এই বল্কিনাথকে তুমি এখনো চেনোনি রাজকুমার? সাধনায় বিঘ্ন ঘটালে আমি ছেড়ে কথা বলি না, আর তোমাকেও বলবো না। আর এর জন্য আমার নিজের পিতাকেও আমি প্রেয়াত করব না। সহসা এমন পরিস্থিতিতে শাল্যকুমার থতমত খেয়ে গেল। লোকটা এভাবে প্রতি আক্রমণ করবে নিজের ধারণার অতীত। প্রয়াগনাথ তখনও রাগে ফুঁসছিলেন। ওই অবস্থাতেই বললেন, থামলে কেন? থামলে কেন কুমার? চালাও, চালাও ওসি, চালাও ওসি। আমি মরলেও ক্ষতি নেই, আমি মরলেও ক্ষতি নেই, কিন্তু কিন্তু এই নরধমটাকে শেষ করে দাও। এই নরধমটাকে শেষ করে দাও কুমার। ওটাই রাজা দেশ, সে যতই আমার পুত্র হোক, ওকে শেষ করে দাও কুমার, ওকে শেষ করে দাও। আপামর সৈন্য সামন্তরাও থমকে গেছে। কি করবে কিছুই কেউ বুঝে উঠতে পারছে না। বল্কিনাথ অসম্পূর্ণ সাধনা ছেড়ে নিজের কুটিল বুদ্ধিতে সকলকে কাবু করে ফেলেছে। শাল্যকুমারও অসহায়ের মতো তাকিয়ে। বল্কিনাথ আবারও বলল, এবার কি করবে রাজকুমার? রক্তপাত হবে, রক্তপাত হবে, কিন্তু মরবে তোমরা। আমি 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 করব, আমি। বল্কিনাথের কথা শেষ হলো না। অকস্মাৎ ঝড় উঠল যেন। সে কি হাওয়ার তাণ্ডব! এই নিবিড় অরণ্যে প্রতিটি গাছ এমন প্রচন্ড দুলতে লাগলো যেন প্রলয় এসেছে। আর ঠিক তখনই সবার চোখ পড়ল সেই বেদে বুড়ির মৃতদেহের ওপর। এ কি, সেটা যে শটান উঠে বসেছে এখন। মুখে প্রচন্ড এক রাগ, তীব্র ঘৃণার আগুন জ্বলছে দাউ দাউ করে। চোখ দুটো লাল। মরা মানুষের দিকে যেন নতুন করে প্রাণ সঞ্চার হয়েছে আবার। বল্কিনাথ পর্যন্ত এই দৃশ্য দেখে চমকে উঠল। সে হাঁ হাঁ করে সাধনস্থলের দিকে দৌড়ল, কিন্তু না, ততক্ষণে যা হবার তা হয়ে গেছে। হাকিনী তন্ত্রে অসম্পূর্ণ সাধনা মহা বিপদ রেখে আনে, আর তার জন্য সব থেকে বড় মাসুল দিতে হয় স্বয়ং সাধককে। হাকিনী এখন বেদে বুড়ির দেহে অধিষ্ঠিত হয়েছে, কিন্তু সে যে ক্ষুধার্ত, তাকে যে সাধন প্রক্রিয়ায় ডাকা হয়েছে তাতে খুঁত থেকে গেছে। এবারে যে বল্কিনাথকে তার পরিণাম ভুগতেই হবে। প্রচন্ড হাওয়ার দাপটে ছিটকে পড়ল বল্কিনাথ। চারিদিকে ভয়ানক সব চিৎকার, অশরীরীদের আর্তনাদ আকাশ বাতাস বিদারিত করে দিচ্ছে। বল্কিনাথ হাজার চেষ্টা করেও কিছু করে উঠতে পারল না। হাকিনীকে নিয়ন্ত্রণ করা অতি বড় তান্ত্রিকের অসাধ্য। বল্কিনাথ সেখানে কোন ছাড়। বেদে বুড়ির দেহটা এখন শূন্যে উঠে ভাসছে, আর এক নারকীয় হাসি তার মুখে। কুৎসিত কদাকার সেই মুখ কি বিভৎস! হঠাৎই প্রচন্ড রাগে সেই অশরীরী দানব যেন ঝাঁপিয়ে পড়ল বল্কিনাথের ওপর। তারপর সজোরে তার ঘাটটা ধরে উল্টো দিকে মোচড় দিয়ে দিল। নিথর দেহটা শটান ভূপাতিত হল। সঙ্গে সঙ্গে একটা ধোঁয়ার কুণ্ডলী বেদে বুড়ির শরীর থেকে বের হয়ে পাক খেতে খেতে আকাশে মিলিয়ে গেল। আর ধপ করে একটা শব্দ হতেই প্রয়াগনাথ দেখলেন তার পুত্র ধরাশায়ী হয়ে পড়ে রয়েছে। একটা রুধির ধারা ফিনকি দিয়ে বের হলো বল্কিনাথের মুখ থেকে। প্রয়াগনাথ আর পারলেন না নিজেকে ধরে রাখতে। হোক সে তান্ত্রিক, কালা জাদুর অধিকারী, হোক সে রাজদ্রোহী, তবুও তো সে তার পুত্র।
বল্কিনাথের ভূপাতিত দেহ আঁকড়ে ডুকরে কেঁদে উঠলেন প্রয়াগনাথ। তখনও সে দেহে অল্প প্রাণের লক্ষণ রয়েছে। ঠোঁট দুটো অল্প ফাঁক করে মৃত্যু পথযাত্রী বল্কিনাথ বলে উঠল, সব মরবে, সব মরবে। মহামারী শেষ হয়ে যাবে, মহামারীতে শেষ হয়ে যাবে। আমার রঞ্জাবতী, রঞ্জাবতী আমার এই জন্মে পরের জন্মে বলি কি করলি তুই? না না না, এ যে কোনো ভুলে যাওয়া কথা নয়। সে অভিশাপ দিল। তারপর সব শেষ। শাল্যকুমার কোনো ভাষা খুঁজে পেল না প্রয়াগনাথকে সান্ত্বনা দেবার। শুধু নিশ্ছিদ্র অন্ধকারে নিভু নিভু ধুনির আগুনের ম্লান আলোয় দেখল বৃদ্ধ প্রয়াগনাথ অসহায়ের মতো আকুলি বিকুলি করছে। আজ যে তিনি নির্বংশ হলেন। কি করলি তুই? কিন্তু কাঞ্চনগড় রক্ষা পায়নি এরপর। বল্কিনাথের কালা জাদুর প্রভাব ছিল অমোঘ। বেদেবুড়ি তাকে কিছু তন্ত্রগুণ নিশ্চয়ই প্রদান করেছিল। তাই বোধহয় কিছুদিনের মধ্যেই এক সাংঘাতিক মহামারী গ্রাস করল গোটা কাঞ্চনগড়কে। কেউ বাঁচে না। একে একে সব প্রজা, এমনকি রাজ পরিবারের সকলেই প্রাণ হারালো। সবশেষে রঞ্জাবতীও সেই ভয়াবহ মহামারীর শিকার হয়ে অভিশাপের 16 কলা পূর্ণ করল। ধ্বংস হয়ে গেল কাঞ্চনগড় নগরী। বেঁচে রইলেন শুধু প্রয়াগনাথ। কেন জানি না মহামারীর প্রকোপ তাকে গ্রাস করতে পারে। হয়তো পুত্র হয়ে এমন কিছু করে গিয়েছিল বল্কিনাথ যাতে একমাত্র তার পিতাই বেঁচে থাকে, নাকি সকলকে মরতে দেখে পিতাকে তার সাক্ষী হয়ে থাকবার অভিশাপ দিয়ে গেছিল, তা ঈশ্বরই জানে। সে ছিল এক মহা তামসের উপাসক। রক্ত ছাড়া সে অর্ঘ্য দিতে জানত না। চেয়েছিল মহামোক্ষ, বদলে জুটেছিল এক ভয়ানক মৃত্যু। মরণ যাত্রায় দেহা কালা অভিশাপ ফলে গিয়েছিল অক্ষরে অক্ষরে। প্রয়াগনাথের আর কোনো খবর পাওয়া যায়নি। তবে কানাঘুষো শোনা যায় তিনি নাকি পরে পাগল হয়ে গিয়েছিলেন। সবকিছু চোখের সামনে শেষ হয়ে যেতে দেখে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এক সময়। কেউই সঠিক বলতে পারে না তার সম্বন্ধে। শুধু আশপাশের অনেক জায়গায় আজও 250 বছর পর কান পাতলে শোনা যায় এক অসহায় বৃদ্ধের কাতর আর্তনাদ, এক অপরিসীম হাহাকার, যিনি সব কিছুর বিনিময়ে নিজের কর্তব্যে অবিচল থাকতে চেয়েছিলেন। হয়তো এই ভীষণ কর্তব্যপরায়ণতাই তার জীবনে এক ভয়ঙ্কর অভিশাপ হয়ে নেমে এসে সব কিছু ছাড়খাড় করে দিয়েছিল।
কেমন লাগলো আমাদের এবারের নিবেদন? ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। মনে রাখবেন, আপনাদের একটা কমেন্ট আমাদের মনের জোর আর নতুন কাজ করার ইচ্ছা অনেকটা বাড়িয়ে দেয়। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে দেবেন। তাহলে আমাদের পরিবেশিত আগামী নিবেদনগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। খুব শীঘ্রই আর একটা নতুন গল্প নিয়ে ফিরে আসব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। কোভিড বিধি মেনে চলুন। নমস্কার। কাঞ্চনগড়ের মহারাজের জয় হোক। তুলে 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 তোকে বলিনি, তুই সামনে, ঠিক আছে? তুলে তুলে এইখানে, ঠিক আছে? একটু ক্লোজ, একটু সামনে। এটার সঙ্গে ঠেক না, অসুবিধা নেই, এর সঙ্গে ঠেকে যান স্যার, এটা ঠেকে যান, ঠিক আছে? কারণ হচ্ছে বেশি বড় করলে না, সার্কেল বেশি বড় করলে হাউলিং হবে, ঠিক আছে? যখন বলবি, ঠিক আছে, এইখানে কিন্তু রয়েছে, ঠিক আছে, সেই ভেবে কিন্তু কথাটা বলবি, ঠিক আছে? চল, আমি এইখানে আমি হাতটা রাখছি, ঠিক আছে? এইটা দেখে ঠিক আছে বল, পাশে নেই কিন্তু মন্ত্রী মশাই। চল স্ক্রিপ্টটা দিয়ে দে। হ্যাঁ, বল 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 বল। হ্যাঁ হ্যাঁ, পারবি পারবি, বল। আমি বলছি, আমি আছি তো, চাপ নিচ্ছিস কেন? বল, এইখানে রয়েছে, বল। মুখটা তোল, বল এবার। কাঞ্চনগড়ের মহারাজের জয় হোক। মন্ত্রী মশাই, আমার প্রণাম গ্রহণ করুন। মন্ত্রী মশাই, আমার প্রণাম গ্রহণ করুন। পুরোটা বল এবার। কাঞ্চনগড়ের মহারাজের জয় হোক। মন্ত্রী মশাই, আমার প্রণাম গ্রহণ করুন। ঠিক আছে, কি সংবাদ নিয়ে এসছো প্রহরী? মহারাজ আপনাকে তলব করেছেন মন্ত্রী মশাই। মহারাজ আপনাকে তলব করেছেন মন্ত্রী মশাই। আমাকে? এমন সময়? আজ্ঞে হ্যাঁ মহাশয়। আমি জানতুম, আমি ঠিক জানতুম যে মহারাজ আমাকে অবশ্যই স্মরণ করবেন। হ্যাঁ, তা প্রহরী, এখনই কি উপস্থিত হওয়ার আদেশ হয়েছে? আজ্ঞে হ্যাঁ, তেমনই তো আদেশ পেয়েছি মহোদয়। বেশ, চলো তবে। কাঞ্চনগড়ের মহারাজের জয় হোক। মন্ত্রী মশাই, আমার প্রণাম গ্রহণ করুন। ঠিক আছে, কি সংবাদ নিয়ে এসেছো প্রহরী? মহারাজ আপনাকে তলব করেছেন। আমাকে? এমন সময়? আজ্ঞে হ্যাঁ মহোদয়। আমি জানতুম যে মহারাজ আমাকে অবশ্যই স্মরণ করবেন। তা প্রহরী, এখনই কি উপস্থিত হবার আদেশ হয়েছে? আজ্ঞে হ্যাঁ, তেমনই তো আদেশ পেয়েছি মহোদয়। আচ্ছা বেশ, চলো। পারলি তো না দেখে? একদম, ভেরি গুড, খুব ভালো হয়েছে। আরেকবার যাবো পুরোটা স্যার। চলো চল, 1 2 3, দাঁড়া, 1 2 3 স্টার্ট। কাঞ্চনগড়ের মহারাজের জয় হোক। মন্ত্রী মশাই, আমার প্রণাম গ্রহণ করুন। ঠিক আছে, কি সংবাদ নিয়ে এসেছো প্রহরী? মহারাজ আপনাকে তলব করেছেন। আমাকে? এমন সময়? আজ্ঞে হ্যাঁ মহোদয়। আমি ঠিক জানতুম যে মহারাজ আমাকে অবশ্যই স্মরণ করবেন। হ্যাঁ, তা প্রহরী, এখনই কি উপস্থিত হওয়ার আদেশ হয়েছে? আজ্ঞে হ্যাঁ মন্ত্রী মশাই, তেমনই তো আদেশ পেয়েছি। বেশ, চলো তবে। ভেরি গুড।
যাবো? হ্যাঁ চলে এসো। এতটা? নাহলে তো ও হবে বেশ না। ভালোই ছিল, এতক্ষণ বেশ রেস্ট পাচ্ছিল বেচারা, হাতে কষ্ট হলো। এর তো সবেমাত্র শুরু তো। চলো কাছে চলে এসো বলি একটু। চলো রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ রেকর্ড হোক না, অসুবিধা নেই। ওটা আমি তো এ তো কাঁচি কটা সব অপশন রয়েছে তো না। সবচেয়ে তো ভালো হয়েছে স্যারের সঙ্গে কত বড় শোধে রেকর্ডিং। আমরা তো রেকর্ড আমার কিভাবে স্যার ওপরে, ঠিক আছে তখন সবাই কিশোর আর বন্ধ করো, ঠিক আছে কিশোর আর লতা হয়ে গেছে তখন, ঠিক আছে। কিন্তু সেটা যখন গেছে, ঠিক আছে কেউ ওটা বুঝতে পারেনি, ঠিক আছে ওইখানে ইয়ে চলছে। তা আমরা ব্যাক স্টেজে যেটা হয়েছে বিহাইন্ড দ্য সিন আমরা কিন্তু একটা দিয়েছিলাম, সেটা সবাই শুনে সবাই বলেছে, ঠিক আছে এই অবস্থা। চলো যাই। আচ্ছা দিদি তুমি যখন আসো না, তুমি ওই ডায়লগটা বলো, কোথায় লেখা আছে গো? এটাই লেখা আছে না? চলো ওটা দিয়ে দাও তুমি, ওটা ওকে একটু বলে দাও। হ্যাঁ তুমি নাও স্ক্রিপ্টটা নাও। এই আমার ওখানে আমি একটা লেখা দেবো, পরের পাতে আমার লেখা আছে, ঠিক আছে? ঠিক আছে ওই অংশটা যখন আসবে না, ঠিক আছে খুব হালকা এইখানে তো স্টার্ট। দয়া করে আমায় তিরস্কার করবে না, এরপরে দেখেছিস আমি লিখেছি এটা। হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ একটা সইকে আর কি বলছে। হ্যাঁ ওকে চলো যাই। শুরু। আচ্ছা 1 2 3 স্টার্ট। তোমরা দুজন রেডি থাকবে? হ্যাঁ আচ্ছা। তোরা দেখছে জালালি, এই তো কমলা দেখি এসে পড়েছে, ওনার তো এখানেই আজ। এ কি আপনি? কেন আসতে পারি না বুঝি? দেখুন ওই যে দূরে গাছটা দেখছেন, ওর আড়াল থেকে আমি আপনাকে লক্ষ্য করছিলাম। আর এখন সত্যি আপনার সামনে না এসে আমি পারলাম না। এর অর্থ কি? এর অর্থ এই যে আমি আপনার প্রতি বিশেষভাবে আসক্ত রাজকুমারী। এই কার্য সঠিক হলো না, ভুল করছো। এর ফল কিন্তু মারাত্মক হতে পারে। ঠিক করছো তোমরা, ছাড়ো আমাকে। তোমার কিন্তু এর ফল কিন্তু ভালো হবে না, এর ফল কিন্তু ভালো হবে না। উর্দু কখনো বাজে